শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে মাহাত্ম্য এবং শিক্ষার প্রতি তার যে অনুরাগ, আমি যেটা বলেছি যে বইটি আমি খুব তাড়াতাড়ি পড়েছি, আমি লক্ষ্য করিনি, এখানে প্রায় সবকিছু এখানে আছে। এখানে কি হিজবুল্লাহ ওয়াহদার কথা আছে? আছে। সেখানে যারা গিয়েছিলেন আজকে তো তারা অনেক বয়োবৃদ্ধ, কিন্তু আমার মনে হয় যে এই কক্ষে কেউ আছেন কিনা যিনি হিজবুল বাহনের সঙ্গী হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। দেখুন, এই যে একটি ধারণা, এখানে তো আমরা আলোচনা করে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শিক্ষা দর্শন এবং কর্মসূচি। একটি একটি সিদ্ধান্ত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার ভিতরেই তো সবকিছু রয়েছে। তিনি কেন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের তিনি খুঁজে বের করে তিনি এই শহরের কোলাহল থেকে দূরে সরিয়ে নিয়ে নিভৃতে গিয়ে তাদেরকে যে উপদেশমালা দিয়েছিলেন, এর চেয়ে ভালো শিক্ষাদান পদ্ধতি আর কি হতো? পরবর্তীতে আমরা কি দেখেছি, বিগত 15 বছর আমরা কি দেখেছি? আমি একটি কথা বলি, কিছু মনে করবেন না। এদেশের শিক্ষা ব্যবস্থা আজকে তো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে সেই স্বৈরাচারী সরকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আলাদা করে বলবো না, আমি গ্রামেগঞ্জের কথাই বলি। যে গ্রামেগঞ্জে শিক্ষার জন্য, নারী শিক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রথমে 8ম শ্রেণী, পরে 10ম শ্রেণী, পরবর্তীতে 12ম শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা সম্পূর্ণ বিনা বেতনে, বিনা খরচে, যাতে এদেশের যে ডিসঅ্যাডভান্টেজ যে নারী সমাজ, তাদের শিক্ষার প্রসারের জন্য যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, তার ফল তো আজকে আমরা কিছু পাচ্ছি, একেবারে তো পাচ্ছি না তা নয়। কিন্তু এখন কি হয়েছে? এখন সমস্ত গ্রামের হাজার হাজার স্কুল কলেজ, যেগুলো প্রাইভেট স্কুল কলেজ ছিল, সেগুলোকে তো আমরা সরকারিকরণ করেছি, করি। সেখানে তো শিক্ষকরা ক্লাসে যায় না, ছাত্ররা লেখাপড়া করে না, মাস গেলে তাদের বেতন ওঠানো হয়। এবং এর জন্য কে দায়ী? এর জন্য তো শিক্ষক বা ছাত্ররা দায়ী নয়, এই জন্য দায়ী সেই সরকার যারা বিগত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, ডেলিবারেটলি, ইচ্ছে করে। আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে। যে সরকার হয়তো চেয়েছিল, আমার এটাই মনে হয়, সরকার হয়তো চেয়েছিল যে বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি মূর্খ করে রাখা, তাহলে তো তারা আর সরকারকে প্রশ্ন করবে না। এই শৃঙ্খল থেকে কিন্তু আজকে আমাদের বের হয়ে আসছে। এ প্রসঙ্গে আমি ছোট্ট একটি গল্প বললাম, যে গল্পটির যে সত্যটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনুধাবন করেছিলেন, উপলব্ধি করেছিলেন, এখানে আছে বইতে। তিনি আমাদেরকে প্রবেশিকা পরীক্ষায়, সেখানে ছাত্রদের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণের জন্য একটি কন্ডিশন দিয়েছিলেন যে অন্তত একটি ছাত্র হলেও তাকে নিরক্ষর মুক্ত করতে হবে, তা না হলে কেউ প্রবেশিকা পরীক্ষায় পাশ করবে না। এটা একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে তিনি ঢুকিয়ে দিয়েছেন। দেখুন, আমরা তো অনেক শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৈনিক, এই অভিযোগও তো আমরা পেয়েছি যে বিএনপির নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে, পাইনি। প্রশ্ন হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৈনিক হয়ে তিনি শিক্ষার মূল্য তিনি অনুধাবন করেছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশের প্রতিটি মানুষকে ন্যূনতম শিক্ষা অর্জন করতে হবে, অথচ যারা নিজেদের
জনগণের দল বলে দাবি করে। আওয়ামী লীগ অর্থ কি? আওয়ামী তো বাংলা শব্দ না, উর্দু শব্দ না, জনগণ। তো সেই জনগণের দলের যারা নিজেদের জনগণের দল বলে প্রচারিত করে, তারা কেন জনগণকে অশিক্ষিত করে মূর্খ করে রাখতে চেয়েছে? কেন তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে? এই গল্পটি সম্পূর্ণ করতে আমি আজকের পৃথিবীর প্রেক্ষাপটে যে সত্যটি যোগ করব, সেটি হচ্ছে যে আজকে দেখুন পৃথিবীর বিভিন্ন স্থানে সংঘাত চলছে। এই ইরান, ইসরায়েল, আমেরিকার কথাই ধরুন না কেন, আমরা দেখছি যে আমেরিকা হুঙ্কার দিচ্ছে, ইসরায়েল হুঙ্কার দিচ্ছে। আমেরিকা হুঙ্কার দিচ্ছে কি কারণে? তাদের যে শক্তি আজকের পৃথিবীতে, আমরা স্বাভাবিকভাবে যখন জিজ্ঞাসা করি তখন মানুষ কি বলে? আমেরিকা কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ? আমেরিকা বিশ্বের শক্তিশালী দেশ কারণ তারা অস্ত্র শস্ত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী, তারা অর্থের দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী। সেই কারণেই তো তারা হুমকি দেয়, এটাই বলবে। কিন্তু আমি যে কথাটি আপনাদের বলতে এসেছি, আমেরিকা কিন্তু তাদের অর্থের কারণে বা অস্ত্রের কারণে বিশ্বের শক্তিশালী দেশ হয় নাই। তারা বিশ্বের শক্তিশালী দেশ হচ্ছে যে কারণে, সে কারণটি হচ্ছে এই যে আজকের বিশ্বে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা তৈরি করেন, 100 বিশ্ববিদ্যালয়, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, অথবা 1000 বিশ্ববিদ্যালয়, বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের তালিকায় 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে 700 অথবা 800 বিশ্ববিদ্যালয় কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে। 100টি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয়তো 60, 70, 80টি বিশ্ববিদ্যালয় আমেরিকার যুক্তরাষ্ট্রে আছে। এবং আজকে বিশ্বের যে সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র হয়েছে, আমেরিকার যুক্তরাষ্ট্র, সেটা তাদের ট্যাঙ্ক, গোলা বারুদ, যুদ্ধ বিমান সেই কারণে নয়। তাদের যে বড় বড় কোম্পানিগুলো যারা সারা বিশ্বে অর্থনীতির দিক থেকে ফোর্বসের তালিকায় সবচেয়ে বড়, সেই কারণে নয়। আমেরিকা আজকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যে তারা লেখাপড়ায় বিশ্বের সবার উপরে রয়েছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু সেই সত্যটি অনুধাবন করেছে এবং তার বিস্তৃত বর্ণনা এই বইতে আছে। আমি অনেক কথা বলবো না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি শুধু এইটুকু একটি উদাহরণ দিয়ে সম্ভবত আমার বক্তব্য আজকে শেষ করব। আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, তখন আমি কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। হঠাৎ করে একদিন বঙ্গভবন থেকে আমার কাছে একটি আমন্ত্রণ পত্র এসেছে। শুধু আমার কাছে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বেশ কিছু বিজ্ঞানী, তাদের কাছে একটি আমন্ত্রণ পত্র এসেছে। বঙ্গভবনে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করার, সম্ভবত আমার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেটাই সামনাসামনি প্রথম সাক্ষাৎ ছিল, পরবর্তীতে হয়েছে। এজেন্ডা ছিল, দেখুন আজকে আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করছি 45 বছর পরে, আমি 45 বছর আগের কথা বলছি, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিহ্নিত করেছিলেন একটি সমস্যা, বাংলাদেশের এনার্জি প্রবলেম। এবং সেই কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা আমি যেটা বলছি তার বাইরেও
তিনি কিছু বিজ্ঞানী, তখনকার দিনের অতীত যশা যারা বিজ্ঞানী ছিলেন বা যারা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেই সবাই তিনি কথা বলছিলেন। এবং এখানে উল্লেখ করা প্রয়োজন, আজকে ইরান ইসরায়েল যুদ্ধের যে একটি প্রধান ইস্যু আণবিক শক্তি, সেই বিষয়টিও কিন্তু সেদিন আলোচনায় এসেছে। এবং তিনি আমাদের অত্যন্ত অত্যন্ত মানে সুললিত ভাষায় তিনি আমাদের অনুরোধ করেছিলেন যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে যখন অ্যাটমিক এনার্জি কমিশন ছিল সেখানকার এবং আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো ছিল, যে আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী, আপনারা যদি বাংলাদেশের জন্য একটি সফল এনার্জি পলিসি দিতে না পারেন তাহলে সেটাকে রাজনীতিকরা দেবে? এই প্রশ্নটি তিনি, এবং আমাদের দায়িত্ব দিয়েছিলেন যে একটি এনার্জি পলিসি তৈরি করার জন্য। কিন্তু আমি সেজন্য কিন্তু এই গল্পটি বলছি না, গল্পটি বলছি এই কারণে, কারণ এখানে বিভিন্ন বক্তার কথায় একটি বক্তব্য, একটি শব্দ উঠে এসেছে, শব্দটি কি? উৎপাদনের রাজনীতি। আমি সেই কারণে গল্পটি বলছি। অনেকে কিন্তু বলেন শহীদ প্রেসিডেন্ট যারা উন্নয়নের রাজনীতির কথা বলতেন, উন্নয়নের রাজনীতির কথা হয়তো তিনি বলতেন, কিন্তু তার যে টার্মিনোলজি ছিল সেটা হচ্ছে উৎপাদনের রাজনীতি। দুটি শব্দের মধ্যে কিন্তু প্রভেদ রয়েছে, বিরাট প্রভেদ, এবং আমি যে গল্পটি বলছি তা থেকে সেটা বুঝতে পারব। তিনি আমাদের সঙ্গে যখন আলোচনা করছেন আণবিক শক্তি বাংলাদেশে তখন আলোচিত হয়েছিল, যে রূপ নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেই রূপ নিয়ে কিন্তু সেদিন আলোচনা, কেননা রূপপুর প্রকল্পটি তারও আগে পাকিস্তানের সময় থেকে সেটা গ্রহণ করা হয়েছিল, কিন্তু বাস্তবায়িত হয়নি। তখনকার দিনে আণবিক শক্তির যে কনটেক্সট সেটা আজকের আণবিক শক্তির কনটেক্সট থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এবং এখানে বলা প্রয়োজন, বাংলাদেশের প্রথম রিসার্চ রিঅ্যাক্টর সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় হয়েছিল। তিনি কথা বলছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, ওই যে বলছি শিক্ষা, তিনি সৈনিক, আওয়ামী লীগ বলে সৈনিক, তিনি কিন্তু যে আলোচনা হচ্ছিল তিনি কিন্তু কাগজের নোট নিচ্ছিলেন, এবং নোট নিচ্ছিলেন সাদা কাগজে। তার হাতে ছিল একটি বিলাতে বলে বাইরো, আমরা বলি বল পয়েন্ট, বল পয়েন্ট দিয়ে তিনি নোট নিচ্ছিলেন এবং আমাদের এনার্জি পলিসি সম্বন্ধে আলোচনা করছিলেন। হঠাৎ এক পর্যায়ে তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বললেন যে আমি 1 সেকেন্ডের জন্য একটু ডাইগ্রেস করব। তিনি বললেন যে তিনি আলোচ্য বিষয় থেকে 1 সেকেন্ডের জন্য একটু অন্য জায়গায় যাবেন, এবং অবাক কাণ্ড, তিনি হঠাৎ হাতের সেই বল পয়েন্ট কলমটি তিনি উঁচু করে তুলে ধরে যে আপনারা তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন, আমি আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। ওই যে বললাম উৎপাদনের রাজনীতি জয়। তিনি বলেন যে দেখুন, আমি যে নোট নিচ্ছি এটা একটা বল পয়েন্ট কলম দিয়ে আমরা একটা নোট নিচ্ছি, এই কলমটা কোথায় তৈরি হয়েছে? আমাকে তো এই কলমটিও বিদেশ থেকে আমদানি করে আনতে হয়েছে। বাংলাদেশের মানুষ, আপনারা এত বড় বড় বিজ্ঞানী, একটা সামান্য কলমকে আপনারা উৎপাদন করতে পারেন না। গল্পটি কেন বলছি? ওই যে এই বইয়ের ভিতরে আছে যে শিক্ষা কিন্তু বাস্তবমুখী হতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটা বলেছেন। এই প্রশ্নটি মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য একটি আলোচনার ভেতরে তার মানে প্রশ্নটি জেগেছে, তিনি মূল বিষয়ে আলোচনা 1 মিনিটের জন্য স্থগিত করে তিনি আমাদের এই প্রশ্নটি করেছিলেন। আমার বলতে দ্বিধা নাই, সেদিন আমাদের লজ্জায় আমাদের সকলের মাথায় হেঁটকে গিয়েছিল। যখন তিনি বলেছিলেন যে আমরা তো অনেক বড় বড় জিনিস উৎপাদনের কথা চিন্তা করছি, কিন্তু সামান্য এই কলমটি, বল পয়েন্ট কলমটি কি পর্যন্ত আমাকে বিদেশ থেকে আমদানি করে আনতে হয়, এটিকে আপনারা উৎপাদন করতে পারেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শিক্ষা
দর্শন, এই কথা বলে শেষ করা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে অন্যান্য দিকগুলো নিয়ে অন্যান্য বক্তারা আলোচনা করেছেন। আমি হয়তো সময়ের অভাবে আর আজকে সেদিকে যেতে পারবো না। যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পাই তাহলে হয়তো আমি সে কথা বলবো। আমি যদি সারা দিন সারা রাত বা দিনের পর দিন বা রাতের পর রাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে কথা বলি, আমি কিন্তু এই কথা বলে শেষ করতে পারবো না। অবিশ্বাস্য ব্যাপার, মাত্র 3.5 বছর তিনি এফেক্টিভলি তিনি এই দেশের পরিচালনা করেছেন। অনলি 3 years and a half। আমি বলি যে তার পরবর্তী 45 বছর বয়স পর্যন্ত তার 3.5 বছরে তিনি যে অর্জন করেছিলেন, জাতির জীবনে এমন কোন সেক্টর নাই যেখানে তার অবদান ছিল। এবং আমি অকপটে বলছি যে তার পরবর্তী আজকে 45 বছরের বেশি সময় হয়তো পার হয়ে গিয়েছে। আমরা 45 বছরে, তিনি 3.5 বছরে যা করেছিলেন, 45 বছরে আমরা সেটুকু অর্জন করতে পারিনি। অদ্ভুত মানুষ। আমি আরেকটি ছোট্ট গল্প বলি। আমার এক বন্ধু, সহপাঠী বন্ধু, তার পিএস হিসেবে কাজ করেছিলেন। তো একদিন তার সঙ্গে গল্প বললাম, সে অসুস্থ, ছুটি নিয়ে এসছে, বঙ্গভবন থেকে ছুটি নিয়ে এসে গল্প করছে। সে আমাকে বলেছিল, তা আমি বলছি আজকে কারণ প্রাসঙ্গিক বিষয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে তিনি, তার কর্ম পদ্ধতি কি ছিল, কিন্তু কর্মসূচির কথা রয়েছে। তো সে বললো যে আমি তো আজকে ছুটি নিয়ে আসছি, প্রেসিডেন্ট আসার সময় প্রেসিডেন্ট সাহেবকে বললাম আমি একটু অসুস্থ, আমাকে একটু ছুটি দিন। আমার সহপাঠী বন্ধু তো বলি যে আমি যখন এই কথা প্রেসিডেন্ট সাহেবকে বললাম, প্রেসিডেন্ট সাহেব উত্তর দিলেন, তুমি এর মধ্যে কাহিল হয়ে গেলে। স্যার আমরা তো জানেন, আপনি তো আমাদের কাজ, আমি 3 জন পিএস ছিলেন প্রেসিডেন্টের, 3 পিএস, তার মধ্যে সে একজন। সে বলছে যে 8 ঘন্টা তো কাজ করি, তো 1 সেকেন্ডও ফুরসত পাই না। একটু আজকে একটু শরীর খারাপ আছে, যদি আপনি ছুটি দেন, ছুটি নিয়ে এসে আমাদের গল্পের উপরে একটু রিল্যাক্স করে। প্রেসিডেন্ট সাহেবকে যখন এই কথা আমি বলেছি যে আমি তো দীর্ঘ 8 ঘন্টা যাবৎ কাজ করতে করতে একটু কাহিল হয়ে গেছে, আমার একটু ছুটি প্রয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বললেন যে তুমি তো 8 ঘন্টা কাজ করো, তোমার ডিউটি আওয়ার্স 8 hours। বলতে হ্যাঁ। বলতে দেখো আমি তো 3 শিফটে 3 into 8 = 24 hours কাজ করি, তুমি 8 ঘন্টা কাহিল হয়ে গেছে, আমি তো কাহিল। তো এটা আমার সহপাঠী বন্ধুর মুখে শোনা, এটা গল্প না, এটা সত্যি ঘটনা। তো বক্তব্য আজকের জন্য বক্তব্য দীর্ঘ করব না। আমার এখানে এসে আমি বললাম যে আমি বক্তব্যের শুরুতে বোধহয় একটু আবেগ প্রবণ হয়ে গিয়েছিলাম, মাঝখানে কথা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। আমি এইটুকু শুধু বলবো যে যেখানে লেখাপড়া করে, ইংরেজিতে একটি শব্দ আছে আলমা ম্যাটার। তো কাজেই নিজের শিক্ষা প্রতিষ্ঠান এর চেয়ে প্রিয় কোন প্রতিষ্ঠান মানুষের জীবনে থাকে। আমি আজকে যারা আমাকে অনুগ্রহ করে এখানে এসে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, তাদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ।